বামেরা বা কংগ্রেসিরা ওরা টার্ম কয়েনেজগুলো খুব ঠিকঠাক করে। এই বাইনারি আমাদের ভাঙতে হবে, বাইনারি বাইনারি বাইনারি, উইদাউট অ্যাসেসিং যে বাইনারিটা হয়েছে কেন। পশ্চিমবঙ্গ তো এরকম ছিল না, 2014 সালেও ছিল না, 11 সালেও ছিল না। আজকে গোটা পশ্চিমবঙ্গর ভোটার এইভাবে মেরুকৃত কেন হলো? এই মেরুকরণের উৎসে পৌঁছতে না পারলে আমি ওষুধও প্রয়োগ করতে পারবো না। It is not enough to say that I am going to break the binary. You will have to prove through your action that you are capable of breaking it. দেখুন, আমি প্রথমত বলি যে বাইনারি ভাঙতে পারছে না এই প্রশ্নটায় যাবার আগে আমাদের একটু ভেবে নেওয়ার দরকার বাইনারিটা কোথায়। বাইনারিটা কিন্তু একরকম নয়, একমুখীও নয়। আমাদের চারপাশে অজস্র বাইনারি আছে, কিন্তু একটি বাইনারিকে আমরা বোধহয় একটু গুরুত্ব দিয়ে ফেলছি, এবং খানিকটা হলেও নির্বাচনের সময় আমরা দেখছি যে ধর্মীয় মেরুকরণ যেটি, সেটিকেই আমরা বাইনারির মূল বাইনারি, মুখ্য বাইনারি বলে আমরা ধরে নিচ্ছি। দেখুন, বাম রাজনীতিতেও তো বাইনারি আছে। বাইনারি অর্থাৎ দুরকম, যে সর্বহারা এবং যাদের হাতে সব কিছুর ক্ষমতা আছে। এই পার্থক্য নিয়ে তো আমরা হ্যাভ এবং হ্যাভ নটসের যে বাইনারি, তার মধ্যে দিয়ে আমরা রাজনীতিটা করতে চাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বাইনারি ক্ষেত্রে এই ধর্মীয় মেরুকরণের বাইনারি স্বাভাবিকভাবেই সেটা গত কয়েক বছর ধরে আমাদের ভারতের রাজনীতিতে তীব্র আকার ধারণ করেছে, এবং সেটাকে মোকাবিলা করার ক্ষেত্রে সমস্যা তো আছেই। সমস্যা হয়েছে, সমস্যা আছে বলেই আমরা নির্বাচনে অনেকটা সাফার করে চলেছি। কিন্তু ভাঙতে পারছি না কথাটা বোধহয় ভুল। তার মধ্যেও আমরা ভোট যদি আমরা দেখি যে আগের নির্বাচনের তুলনায় বুথওয়ারি যদি আমরা দেখি, সেখানে ভোট বাড়ছে, তার পার্সেন্টেজও বাড়ছে অনেক জায়গাতে, আবার অনেক জায়গায় হচ্ছে না। ফলে একরকমই যে এটা ভাঙতে পারছে না কথাটা বোধহয় ভুল। রাজনৈতিকভাবে আমরা চেষ্টা করে চলেছি, এবং চেষ্টা করে আমার মনে হয় বাইনারিকে আমরা, যে বাইনারি নিয়ে কথা হচ্ছে, তাকে প্রতিহত করতে পারবো। আমার মনে হচ্ছে যে বামেরা অসাম্প্রদায়িক, এটাও তো আবার কেউ বলছে না। কেননা বামেরা তো সংখ্যালঘু সাম্প্রদায়িকতা সম্পর্কে নীরব। ফলে ওদের এই নীরবতাকে বিজেপি চুটিয়ে তার সুবিধে নিচ্ছে। তার ফলে এটা কি হচ্ছে, এদের আমও যাচ্ছে, ছালাও যাচ্ছে। বারবারন্ত বলতে কি বোঝাচ্ছেন, এটা আমার একটু জানলে ভালো হয়। বারবারন্ত বলতে কি বোঝাচ্ছি আমি আপনাদের একটি উদাহরণ দিই, যে কলকাতা হাইকোর্টে ইমাম ভাতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল। এই মামলা লড়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি সিপিআইএমের নেতা ছিলেন, এবং এখন তিনি সিপিআইএমের রাজ্যসভার সাংসদ, রাজ্য কমিটিরও সদস্য। ফলে বামেরা কোনো রকম ছুটমার্গ এই জায়গায় রাখেননি, যেখানে সংখ্যালঘু মানুষকে বিপথে চালনা করার জন্য সরকার কোনো নীতি গ্রহণ করছেন, বা নিছক মেরুকরণকে আরও সুনিশ্চিত করবার জন্য সরকার কোনো উদ্যোগ নিচ্ছেন, যেটা আদতেই সাম্প্রদায়িক কোনো উদ্যোগ বা সাম্প্রদায়িকতার রাস্তাকে প্রশস্ত করছেন। আমরাই তো প্রথম থেকে বলে আসছি, তৃণমূল সরকারের একাধিক নীতি সাম্প্রদায়িকতার রাস্তাকে প্রশস্ত করছে, আরএসএস বিজেপি জায়গা করে দিচ্ছে। যে পার্টি 4 জুন পর্যন্ত বামেদের কমরেড ইন আর্মস ছিল, সেই পার্টি দিল্লিতে গিয়ে কমপ্লিটলি ডাম্পড দেয়ার ওয়েস্ট বেঙ্গল ইউনিট ইন ফেভার অফ টিএমসি। দেখুন, আমি আবার বলি যে এই বিষয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের যা বক্তব্য আমরা সেটা রেখেছি। সারা দেশের ক্ষেত্রে এরকম বহু রাজনৈতিক দল ওখানে দেখা যাবে, যারা বিভিন্ন
আঞ্চলিক সমীকরণের ক্ষেত্রে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে, এবং ইন্ডিয়া জোট এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বিরোধী একটি মঞ্চ। এই মঞ্চের মধ্যে অনেকে আছেন এবং তারা প্রত্যেকেই ক্রেডিবিলিটি তার উপরে কিন্তু নির্ভর করে চলবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে না, অন্ততপক্ষে অ্যাজ অন ডেট যা রাজনীতি সেখানে সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু নেই। আসলে রাজনীতিটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে। অন্তত ইন্ডিয়া জোট যে ঘোষণা করেছে যে আমরা সরকারে যাব না, আমরা বিরোধিতাই করব, এটার থেকে তো এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় ভাবনা চিন্তার লেভেলে কোথাও একটা জরাগ্রস্ততা লোক পেয়েছে সিপিএম এর মধ্যে। দেখুন, জরাগ্রস্ততা, পুরনো চিন্তা এখনো এরকম আছে বা তখন থাকবে। সিপিআইএমের মধ্যে এর চর্চা প্রভূত, সম্ভবত আর কোনো রাজনৈতিক দলের মধ্যে এই চর্চা হয় না। এবং প্রত্যেক মুহূর্তে যে জায়গাটাকে আমি বলছি যে প্রতিটি সমালোচনায় আমরা দেখেছি যে সেটা গ্রহণ করা হয় এবং সেগুলোর মধ্যে দিয়ে চেষ্টা করা হয়। আমি সুমনবাবুর একটি আলোচনা শুনেছিলাম, সম্ভবত তোমার চ্যানেলের মধ্যে বা অন্য কোনো চ্যানেলে, না ওনার নিজেরই ওই বাংলা স্ফিয়ারে উনি করেছিলেন, সেখানে উনি বলেছিলেন যে ওই যে পুরনো যে ধ্যান ধারণা, ওই 4-5টা ছবি, সেই জায়গায় খানিকটা রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর। আমি একটু মনে করিয়ে দেব যে বিদ্যাসাগরকে নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে বামফ্রন্টের সময়ে যেভাবে বামপন্থীরা চর্চার মধ্যে থাকতেন বা আমাদের পার্টির ভিতরেও যেভাবে এই চর্চা বারংবার হয়ে এসেছে প্রতি মুহূর্তে, সেটা বোধহয় অন্য কোনো রাজনৈতিক দলে পাওয়া যায় না। আমি উদাহরণ দিই, বিদ্যাসাগর মেলা, বিদ্যাসাগরকে কেন্দ্র করে যে একটি আন্দোলন, সাক্ষরতা আন্দোলন সারা পশ্চিমবাংলায়, এক্ষেত্রে বিমান বসুর ভূমিকা এবং বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির ভূমিকা কেউ অস্বীকার করতে পারবেন? এবং এই আন্দোলনের ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা অনস্বীকার্য। এখন প্রশ্ন হচ্ছে, জরাগ্রস্ততা, পুরনো চিন্তাভাবনা তো সব জায়গাতেই থাকে এবং তার দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্বের মধ্য দিয়ে একটা নতুন কিছু তৈরি হয়। আমরা চেষ্টা করে চলেছি, সবটাই যে পুরনো চিন্তা আঁকড়ে আছে এরকম বিষয় তো নয়। আর এই সিপিএম এর বুড়োগুলোও খুব বজ্জাত। এরা বাচ্চাদের ছেড়ে দেয়, বাচ্চাদের হাতে। যতক্ষণ এই সিপিআইএম পার্টি ওই মাথার উপর লেনিন আর স্ট্যালিন আর মার্কস এই 3 পিস বিগ্রহ সাজিয়ে, কেমন, আর এই শ্রেণীশত্রু আর এই আলোচনার মধ্যে নিজেদের আবদ্ধ রাখবে আর বাচ্চাদের রাজ্য কমিটির মেম্বার করে লাস্টের আসনে বসিয়ে রাখবে, তাহলে হবে না। এবারে নির্বাচনে প্রার্থী তালিকা দেখে ইয়াং জেনারেশনকে এগোনোর যে কথা বামপন্থীরা বলেছে, সে কথা কি সত্য নয় এটা মনে হয়েছে একবারও? এটা একটা। দুই, দেখুন, নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়া হচ্ছে না কথাটা তো ঠিক না। নতুন প্রজন্ম তো দায়িত্ব নিচ্ছেন, সর্বত্র নিচ্ছেন। আর এইভাবে যদি আপনি দেখেন যে নতুন প্রজন্মকে ক্ষমতা দিয়ে দিলেই তাহলেই সাফল্য চলে আসবে, ব্যাপারটা এরকম নয়। এটা একটা মিশেল, নবীন প্রবীণ মিশেলের মধ্য দিয়ে একটি পার্টি তৈরি হয়। আমি আগেও বলেছি শ্রমিক লাহিড়ী কত বছর বয়সে এমপি হয়েছিলেন। আমি বলেছি সমীর পুততুণ্ডু, যিনি পিডিএসের এখন নেতা, তিনি কত বছর বয়সে সিপিআইএমের একটি জেলা কমিটির সম্পাদক হয়েছিলেন। আচ্ছা, সুজন চক্রবর্তী কত বছর বয়সে এমপি হয়েছিলেন, মোহাম্মদ সেলিম কত বছর বয়সে এমপি হয়েছিলেন। এরকম অসংখ্য উদাহরণ আছে যেখানে অনেক কম বয়সে তাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে। আবার আমি ঠিক এটাকে মানে একমুখীভাবে যদি বলেন যে শুধুমাত্র কালো চুল, নবীন প্রজন্ম, এর ভিত্তিতে কিন্তু বামপন্থী আন্দোলন গড়ে উঠতে পারে না। শুধু এটা একটা মিশেল এবং সেই মিশেলের মধ্যে দিয়েই বামপন্থী আন্দোলন গড়ে উঠবে। আমার কথা হচ্ছে, সিপিএম রাজ্য সাধারণ সম্পাদক দীপশিতাকে করে দাও। পারবে সিপিএম করতে?
আর কি ক্রেডেন্সিয়ালস দেখাবে? মীনাক্ষীকে করে দাও বেস্ট লিডার, করবে না। আমি আবার বলছি, এটা প্রশ্নটা মোহাম্মদ সেলিম, মীনাক্ষী, দীপশিতা, XYZ এর নয়। শিবম, এই প্রশ্নটা হচ্ছে যে এই ব্যাটন এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, এই ব্যাটন সর্বত্র পৌঁছে দেওয়ার প্রশ্ন। এখানে একজন, দুজন, তিনজনের কথা বললে কখনো বামপন্থী আন্দোলনের যে সাফল্য বা ব্যর্থতা তার বিচার করা সম্ভব নয়, বা তার ভবিষ্যৎ নিয়েও কথা বলা সম্ভব নয়। যারা মনে করেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী, দীপশিতা, XYZ কোনো ইন্ডিভিজুয়াল বা বিভিন্ন ক্ষেত্রের ইন্ডিভিজুয়াল, তারা অনেক কিছু করে ফেলবেন, কথাটা খুব ভুল। বামপন্থী রাজনীতিতে ইন্ডিভিজুয়ালের রোল থাকে, কিন্তু আসল রোলটা কিন্তু সমষ্টিগতভাবে, কালেকটিভলি এই রাজনীতি তৈরি হয়। যদি সেই রাজনীতির ফান্ডামেন্টাল জায়গা না থাকে, তাহলে বামপন্থী রাজনীতি কখনো এগোতে পারে না। আমরা খুব সহজ ভাষায় যদি বলি, অন্য রাজনৈতিক দল, আমাদের চোখের সামনে অনেক রাজনৈতিক দল যেখানে একজন দুজন নেতার মুখ দেখিয়ে রাজনৈতিক দল চলে এবং সফলভাবে চলে, ওই মডেলে কিন্তু বামপন্থী রাজনীতি চলতে পারে না। বামপন্থী রাজনীতিকে এগোতে হয়, এগোতে এগোতেই একজন জ্যোতি বসু তৈরি হন, একজন হরেকৃষ্ণ কুমার তৈরি হন, একজন প্রমোদ দাশগুপ্ত তৈরি হন, আবার একইভাবে একজন মোহাম্মদ সেলিম তৈরি হন, একজন মীনাক্ষী মুখার্জি তৈরি হন। এইভাবেই তৈরি হতে থাকেন। আমি কতগুলো নাম বললাম মাত্র, এই নামগুলো মানেই কিন্তু বামপন্থী রাজনীতির সমস্ত জায়গাটা নয়। বামপন্থী রাজনীতির একেবারে ক্ষেত্রভূমিটা তৈরি করে হচ্ছে সমষ্টিগত এবং কালেকটিভ যে সকলের যে উদ্যোগ, তার মধ্যে দিয়ে দেখবেন যে আপনি যদি জ্যোতিবাবুর কথাই আবার বলেন, তার কথার উপর তো কোনো কথা হতে পারে না। তিনি বলতেন যে ইতিহাসে ব্যক্তির ভূমিকা আছে, সেই ভূমিকাকে অস্বীকার করা যায় না, কিন্তু সেই ব্যক্তির ভূমিকা সমষ্টিগতভাবেই দেখতে হয়, কালেকটিভলি সেটাকে দেখতে হয়, তবেই কিন্তু বামপন্থী আন্দোলনে সাফল্য আসে।